সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কুলসুম বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, শহীদ তাজউদ্দিন আহমদ গভর্নমেন্ট কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভোক্তা ও উৎপাদকের আচরণের কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করব, অর্থাৎ আজকে শিকনফল, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ, চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে তুলনা, ব্যক্তিগত চাহিদা ও বাজার চাহিদা বলতে কি বোঝায়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। আমরা গত ক্লাসে চাহিদা সম্পর্কে বিস্তারিত জেনেছি। আমরা জানি চাহিদা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ভোক্তা বা একজন ক্রেতা যে পরিমাণ পণ্য ক্রয় করতে ইচ্ছুক তাকে বলা হয় চাহিদা। এই চাহিদার মধ্যে আমরা তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করি। যে চাহিদা অর্থনীতিতে সেই অবস্থাটাকে চাহিদা বলা হবে যখন তিনটি শর্ত বিদ্যমান থাকবে বা তিনটি বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ কোনো কিছু, কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং সেই পণ্যটি ক্রয় করার সামর্থ্য থাকতে হবে এবং অর্থ ব্যয় করে সেই পণ্যটি পাওয়ার ইচ্ছাও থাকতে হবে। এই তিনটি বৈশিষ্ট্য থাকলে সেটাকে চাহিদা বলা যায়। চাহিদা বিধি সম্পর্কেও আমরা বিস্তারিত জেনেছি যে চাহিদা বিধি হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। দামের সাথে চাহিদার এই ঋণাত্মক বা বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। আজকে আমরা চাহিদা বিধি, ব্যতিক্রম এবং চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী তার কারণ সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে আজকে আমরা মূল আলোচনায় চলে যাওয়া যাক। চাহিদা বিধির ব্যতিক্রম। তাহলে আমরা জানলাম যে চাহিদা দামের উপর যখন নির্ভর করে তখন দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। যখন এই বিধিটি বা এই নিয়মটির ব্যতিক্রম ঘটে বা চাহিদা দাম বাড়লে চাহিদাও বেড়ে যায় বা দাম কমলে চাহিদাও কমে যায়, এই ধরনের সিচুয়েশন বা অবস্থার সৃষ্টি হয়, তখন সেই ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম লক্ষ্য করা যায়। কতগুলো বিষয়ের ক্ষেত্রে এই চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এই বিষয়গুলো গুরুত্ব অনুসারে ক্রমান্বয়ে সাজানো হয়েছে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানব। যেমন গ্রিফেন দ্রব্য। গ্রিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না, অর্থাৎ গ্রিফেন দ্রব্য বলতে এমন সব দ্রব্যকে বোঝানো হয় যে নিম্নমানের পণ্য, অর্থাৎ অতি প্রয়োজনীয় পণ্যকে গ্রিফেন দ্রব্য বলা হয়। যেমন মোটা কাপড়, মোটা ভাত, অর্থাৎ অতি নিম্ন স্তরের মানুষরা যে পণ্যগুলো ভোগ করে থাকে বা অতি দরিদ্র মানুষেরা যে পণ্যগুলো ভোগ না করলে জীবন ধারণ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে, সেই সমস্ত পণ্যকে বলা হয় গিভেন পণ্য বা গিভেন দ্রব্য। গিভেন দ্রব্যটি আসলে একজন অর্থনীতিবিদ স্যার রবার্ট গিভেনের নাম অনুসারে করা হয়ে থাকে। স্যার রবার্ট গিভেন 1840 খ্রিস্টাব্দে আইরিশ কৃষকদের ভোগের আচরণ পর্যবেক্ষণ করে দেখেন যে অত্যন্ত নিম্ন আয়সম্পন্ন পরিবারের মৌলিক খাদ্যদ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার মধ্যে প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ এইসব দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা বাড়ে এবং দাম কমলে চাহিদা কমে। এ ধরনের চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। যেমন বাংলাদেশের জনগণের ভাত হচ্ছে প্রধান খাবার, তাই সম্প্রতিকালে চালের মূল্য বৃদ্ধি পাওয়া সত্ত্বেও নিম্ন আয়ের পরিবারগুলো পূর্বের চেয়ে বেশি পরিমাণে চাল ক্রয় করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গিফেন পণ্যগুলোর ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। আর স্যার রবার্ট গিফেনের নাম অনুসারে এই পণ্যগুলোর নামকরণ করা হয় গিফেন দ্রব্য। তাহলে আমরা শিক্ষার্থীরা
জানতে পারলাম যে গিফিন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা ভিত্তিটি কার্যকর হয় না। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে গিফিন দ্রব্য বলতে কি বোঝায়। ব্যবলেন দ্রব্য, ব্যবলেন দ্রব্য বলতে তোমার জাঁকজমকপূর্ণ দ্রব্যকে বোঝানো হয়। অতি জাঁকজমকপূর্ণ দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। জাঁকজমক পণ্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর নয়। মানুষের মর্যাদা বৃদ্ধি করে এমন পণ্য পেতে সকলেই আগ্রহী। এজন্য এই ধরনের পণ্যের দাম বাড়লেও চাহিদা কমে না। ঊনবিংশ শতকের মার্কিন অর্থনীতিবিদ থরস্টেইন ব্যাবলন এরূপ বুককে জাঁকজমকপূর্ণ ভূমি হিসাবে আখ্যায়িত করেন। এই জন্য তার নাম অনুসারে এসব জাঁকজমকপূর্ণ দ্রব্যকে ব্যবলেন দ্রব্য বলা হয়, যেমন দামি গাড়ি, দামি অলংকার ইত্যাদি। এই সমস্ত পণ্যগুলো বা দ্রব্যগুলো মানুষের আভিজাত্য, মর্যাদা, অবস্থান প্রতীয়মান করে, বা ফলে এই সমস্ত পণ্যের দাম যতই বৃদ্ধি পায়, মানুষ তার আভিজাত্য, তার প্রভাব প্রতিপত্তি প্রদর্শনের জন্য এই পণ্যগুলো তত আরো বেশি করে ভোগ করে থাকে। অর্থাৎ এই ব্যবলেন দ্রব্য অর্থাৎ জাঁকজমকপূর্ণ দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। ৩. অভ্যাস ও রুচির পরিবর্তন। অভ্যাস ও রুচির পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। অর্থাৎ দাম পরিবর্তনের সাথে সাথে যদি কোনো ক্রেতার অভ্যাস পরিবর্তন বা রুচির পরিবর্তন হয়, তাহলে চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। অর্থাৎ দাম বাড়লে চাহিদা হ্রাস বা দাম কমলে চাহিদা বৃদ্ধি পায় না। আয়ের পরিবর্তন। দাম পরিবর্তনের সাথে সাথে যদি ব্যক্তির আয়ের পরিবর্তনও ঘটে, তখনও চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। কারণ মানুষের আয় বৃদ্ধি পেলে দাম বৃদ্ধির সাথে সাথে যদি মানুষের আয়েরও পরিবর্তন হয়, অর্থাৎ আয় বৃদ্ধি পায়, তখন ভোক্তার চাহিদা কিন্তু হ্রাস না পেয়ে বৃদ্ধি পেতে পারে। তাই আয়ের পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। অবস্থানগত কারণ। অবস্থানগত কারণের ক্ষেত্রে দেখা যায় চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। যেমন শীতকালে যদি গরমের কাপড়ের দাম বৃদ্ধি পেলেও চাহিদা কিন্তু বৃদ্ধি পায়। এসব অবস্থাগত কারণেও চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন। বিকল্প বলতে বোঝানো হয় পরিবর্তক দ্রব্য বা এমন দ্রব্য যে পণ্যগুলো করে একটির পরিবর্তে আরেকটি বুক করে সমান উপযোগ পাওয়া যায়, তাকে বলা হয় বিকল্প দ্রব্য। যেমন চা, কফি, চিনি, গুড় এই ধরনের পণ্যকে বলা হয় বিকল্প দ্রব্য। বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন হলেও চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। যেমন চায়ের দাম স্থির থেকে যদি কফির দাম হ্রাস পায়, তখন চায়ের চাহিদা কিন্তু হ্রাস পায়। আবার তেলের দাম বৃদ্ধি পেলে তেলের দাম হ্রাস পেলে গাড়ির চাহিদা বৃদ্ধি পায়। এ ধরনের অবস্থা সৃষ্টি হয়। ফলে বিকল্প দ্রব্য বা পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনের কারণে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্র। নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলতে সেই পণ্যকে বোঝায় যেগুলো মানুষ প্রতিনিয়ত ব্যবহার করে, যেগুলো ব্যবহার ছাড়া মানুষ সে জীবন ধারণ করা একটু কঠিন হয়ে পড়ে, সেই সমস্ত পণ্যকে নিত্য প্রয়োজনীয় পণ্য বলে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো। এই নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। এই সমস্ত পণ্যের দাম বৃদ্ধি পেলেও মানুষ এগুলো চাহিদা হ্রাস করতে পারে না। যতটুকু প্রয়োজন ঠিক সেই পরিমাণ দ্রব্য বা সেবা তাদের চাহিদা বা ভোগ করতে হয়। ফলে দেখা যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা। ভবিষ্যতে কোনো দ্রব্যের দাম পরিবর্তনের সম্ভাবনা থাকলেও চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। মনে করো কোনো পণ্যের দাম ভবিষ্যতে বেশি হওয়ার সম্ভাবনা আছে, তখন বর্তমানে দাম বৃদ্ধি পেলেও তার চাহিদা না কমে বরং বাড়তে পারে, কারণ ভবিষ্যতে আরো বেশি দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। ক্রেতার অজ্ঞতা। অনেক সময় ক্রেতার অজ্ঞতার কারণে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। যেমন
একজন ক্রেতারা বা ভোক্তা অনেক সময় অনেক ক্রেতা বা ভোক্তা মনে করে থাকে যে, যে পণ্যের দাম বেশি সেই পণ্যের মান বা গুণগত মান ভালো। এই অজ্ঞতার কারণে চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পেলাম যে চাহিদা বৃদ্ধির অনেক ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। এর মধ্যে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় এখানে উপস্থাপন করা হলো। তোমরা সেই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবে। শিক্ষার্থীরা এই চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম উপরে ভিত্তি করে প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসতে পারে। তাই খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানব। আমরা জানি চাহিদা যখন দামের উপর নির্ভর করে তখন দাম বাড়ে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এই দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্কের কারণে চাহিদা বৃদ্ধিটি বা চাহিদা রেখা যে রেখা পাওয়া যায় সেই রেখাটি ডান দিকে নিম্নগামী। এছাড়াও আরো কতগুলি কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা বিস্তারিত জানবো। অর্থাৎ চাহিদা বৃদ্ধিটি ডান দিকে নিম্নগামী হওয়ার আরো অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির কারণে চাহিদা বৃদ্ধি কার্যকর, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। অর্থাৎ এই বিধি অনুসারে আমরা দেখেছি যে কোনো দ্রব্যের ভোগ বাড়লে ভোক্তার নিকট তার প্রান্তিক উপযোগ কমতে থাকে এবং এক পর্যায়ে দ্রব্যটির প্রান্তিক উপযোগ দামের সমান হয়। অর্থাৎ দ্রব্যের প্রান্তিক উপযোগ বা দাম হ্রাস পাওয়ার কারণে তার ভোগ বা চাহিদা বাড়ে। আবার দাম বা প্রান্তিক উপযোগ বেশি হলে দ্রব্যের ভোগ বা চাহিদা কম হয়। এই জন্য চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির কারণে চাহিদা রেখাটি ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। আয় প্রভাব। দ্বিতীয় কারণ হচ্ছে আয় প্রভাব। অর্থাৎ আয়ের পরিবর্তনের কারণে চাহিদার উপর যে প্রভাব পরিলক্ষিত হয় বা দেখা যায় তাকে বলা হয় আয় প্রভাব। আয় প্রভাবের কারণেও চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। যেমন দ্রব্যের দাম কমলে ক্রেতা একই পরিমাণ দ্রব্য ক্রয়ের জন্য আগের চেয়ে কম অর্থ ব্যয় করে, ফলে তার অতিরিক্ত অর্থ বেঁচে যায় এবং সেই উদ্বৃত্ত অর্থ দ্বারা অতিরিক্ত দ্রব্য ক্রয় করে। আবার যখন দাম বাড়ে তখন ক্রেতার প্রকৃত আয় কমে যাওয়ায় তার চাহিদা কমে যায়। সো দেখা যায় যে দামের সাথে চাহিদার একটা বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যায়। আর এই কারণেই এই যে ক্রেতার প্রকৃত আয়, দাম বাড়ার কারণে প্রকৃত আয় কমে যায় এবং দাম কমার জন্যে প্রকৃত আয় বেড়ে যায়। এই আয় প্রভাবের কারণে চাহিদার সাথে দামের সাথে চাহিদার একটা বিপরীত সম্পর্ক সৃষ্টি হয়। আর এই কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। ৩. পরিবর্তক প্রভাব। পরিবর্তক দ্রব্যের বা বিকল্প দ্রব্যের দামের কারণে চাহিদার উপর যে প্রভাব পড়ে সেটাকে বলা হয় পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাবের কারণেও চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। ধরি গুড় ও চিনি দুটি পরিবর্তক দ্রব্য। গুড়ের দাম কমে গেলে ক্রেতা চিনির পরিবর্তে গুড় বেশি ক্রয় করে। এর ফলে সস্তা পণ্যটির চাহিদা বাড়ে। এই জন্য দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্ক সৃষ্টি হয় তা নিম্নগামী চাহিদা রেখা দ্বারাই প্রকাশ করা যায়। তাহলে আমরা জানতে পারলাম যে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার আরেকটি কারণ হচ্ছে পরিবর্তক প্রভাব। ক্রয় ক্ষমতা বা সামর্থ্য। ক্রয় ক্ষমতা ও সামর্থ্যের কারণেও চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। যেমন কোনো দ্রব্যের দাম বাড়লে তা অনেক ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, ফলে তারা তাদের সামগ্রিক চাহিদাটা কমে আসে। আবার দাম কমলে অনেক ক্রেতা সেটি ক্রয় করতে সামর্থ্য হয়। এভাবে দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক দেখা যায়, যা নিম্নগামী চাহিদা রেখার দ্বারা প্রকাশ করা হয়। 5. ঢাল ঋণাত্মক। চাহিদা রেখার ঢাল ঋণাত্মক, ফলে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান হয়। অর্থাৎ দামের পরিবর্তনের
সাথে চাহিদার পরিবর্তনের হারটা হচ্ছে ঋণাত্মক, পরিবর্তনের পরিমাণটা হচ্ছে ঋণাত্মক। তার বিপরীত এই ঋণাত্মক ঢালের কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। তাহলে শিক্ষার্থীরা আমরা চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কতগুলো 5টি কারণ জানলাম। যে অন্যতম কারণ হচ্ছে কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, আয় প্রভাব, পরিবর্তক প্রভাব, ক্রয় ক্ষমতা বা সামর্থ্য, ঢাল ঋণাত্মক। এখানে ঢাল বলতে দুটোর পরিবর্তনের হারকে বোঝানো হয়, অর্থাৎ দামের পরিবর্তনের সাথে চাহিদার যে পরিবর্তন হয় এই দুটো আর অনুপাতই হচ্ছে ঢাল। এই ডালটাই অর্থাৎ এই সম্পর্কটা বা পরিবর্তনের হারটা ঋণাত্মক হওয়ার কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। তাহলে শিক্ষার্থীরা আমরা চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ সম্পর্কে জানলাম। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এর উপর ভিত্তি করে তোমাদের প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসতে পারে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবো, যেমন চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে তুলনা। আমরা গত ক্লাসে কিন্তু চাহিদা সূচি ও চাহিদা রেখা বলতে কি বোঝায় সে সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছি। আজকে আমরা এর মধ্যে তুলনা বা পার্থক্য কি কি আছে সে সম্পর্কে জানব। যেমন সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে চাহিদা সূচি হচ্ছে একটি নির্দিষ্ট সময় অন্যান্য অবস্থা স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ভোক্তা একটি দ্রব্যের যে বিভিন্ন একক ক্রয় করে সেই এককের পরিমাণ দামের সাথে এককের পরিমাণকে যখন একটি তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় সেটি হচ্ছে চাহিদা সূচি। আর চাহিদা রেখা হচ্ছে যখন এই দামের সাথে চাহিদার এই একক বা অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ভোক্তা যে পরিমাণ পণ্য ক্রয় করে তাকে যদি একটি রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় চাহিদা রেখা। 2 প্রকাশগত। চাহিদা বিধির এক গাণিতিক প্রকাশকে বলা হয় চাহিদা সূচি, আর চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশকে বলা হয় চাহিদা রেখা। তাহলে প্রকাশগত দিক থেকেও চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য রয়েছে। নির্ভরশীলতা। নির্ভরশীলতার দিক থেকেও চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য রয়েছে। যেমন চাহিদা সূচি নির্ভর করে চাহিদা অপেক্ষকের উপর, আর চাহিদা রেখা নির্ভর করে চাহিদা সমীকরণের উপর, অর্থাৎ চাহিদা রেখা সমীকরণের উপর নির্ভরশীল। উপস্থাপন পদ্ধতি। উপস্থাপনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই চাহিদা সূচির মধ্যে 2টি কলাম থাকে, একদিকে দাম আরেকদিকে চাহিদা প্রকাশ পায়। অর্থাৎ বাম দিকে দাম দেখানো হয় এবং ডান দিকে চাহিদার পরিমাণ নির্দেশ করা হয় থাকে। আবার চাহিদা রেখার ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে চাহিদা রেখার মধ্যে 2টি অক্ষ নির্দেশ করা হয়, একটি ভূমি অক্ষ আরেকটি লম্ব অক্ষ। চাহিদা রেখা যখন আমরা প্রকাশ করি তখন ভূমি অক্ষে সবসময় চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়ে থাকে। উদাহরণের দিক থেকে পার্থক্য হচ্ছে একটি তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় আর একটি রেখার মাধ্যমে প্রকাশ করা হয়। প্রকারভেদে চাহিদা সূচি এবং চাহিদা রেখা, চাহিদা সূচি ব্যক্তিগত চাহিদা সূচি এবং বাজার চাহিদা সূচি লক্ষ্য করা যায়। আবার চাহিদা রেখা বিভিন্ন প্রকারভেদ দেখা যায়। চাহিদা রেখা বিভিন্ন ধরনের লক্ষ্য করা যায়। কখনো চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়ে থাকে, কখনো নিম্নগামী, কখনো ভূমি অক্ষের সমান্তরাল, ধরনের অসংখ্য প্রকৃতির চাহিদা রেখা পাওয়া যায়। তাহলে আমরা চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছি।
তাহলে আমরা এই বিষয় সম্পর্কে জানলাম। শিক্ষার্থীরা এখানে তোমাদের অনুধাবনে প্রশ্ন আসতে পারে চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য বা তুলনা আলোচনা করো। এখন আসো ব্যক্তিগত চাহিদা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। ব্যক্তিগত চাহিদা বলতে কি বোঝায় তোমাদের অনুধাবনে প্রশ্ন আসতে পারে। কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা কোনো দ্রব্যের বিভিন্ন দামে যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে ব্যক্তিগত চাহিদা বলে। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম এখানে একজন ক্রেতার কথা উল্লেখ করা হয়েছে। একজন ক্রেতা একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন দামে যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক বা ক্রয় করে তাকে বলে ব্যক্তিগত চাহিদা। অর্থাৎ একজন ব্যক্তির চাহিদা কি বলা হয়? ব্যক্তিগত চাহিদা। এই চাহিদার মধ্যে শুধু কেবলমাত্র একজন ব্যক্তির চাহিদা অন্তর্ভুক্ত থাকে বা চাহিদা পাওয়া যায়। শিক্ষার্থীরা তোমাদের ব্যক্তিগত চাহিদা বলতে কি বোঝায় অনুধাবনে প্রশ্ন আসতে পারে বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এখন আসলে আমরা এই ব্যক্তিগত চাহিদার সূচি সম্পর্কে জানি যে এখানে একটি সূচি দেওয়া আছে। সূচিতে আমরা এক পাশে দেখছি দাম আর এক পাশে চাহিদার পরিমাণ, অর্থাৎ একজন ভোক্তার চাহিদার পরিমাণ। যখন দাম 5 টাকা তখন চাহিদার পরিমাণ 30 একক, একজন ভোক্তার চাহিদার পরিমাণ 30 একক। আবার দাম বৃদ্ধি পেয়ে যখন 10 টাকা তখন একজন ব্যক্তির চাহিদার পরিমাণও হ্রাস পেয়ে 30 একক থেকে 20 একক হয়। আবার দাম আরো বৃদ্ধি পেয়ে 10 টাকা থেকে 15 টাকা হওয়ায় একজন ব্যক্তির চাহিদা হ্রাস পেয়ে 10 একক হয়েছে। এ ধরনের চাহিদা সূচি মূলত ব্যক্তিগত চাহিদা সূচি হিসাবে গণ্য করা হয় বা ব্যক্তিগত চাহিদা সূচি বলা হয় তাকে। তাহলে আমরা ব্যক্তিগত চাহিদা সম্পর্কে জানলাম যে সূচিতে একজন মাত্র ভোক্তার বা ক্রেতার চাহিদা নির্দেশ করা হয় তাকে বলা হয় চাহিদা, ব্যক্তিগত চাহিদা সূচি। শিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন দেওয়া থাকতে পারে, এরকম উদ্দীপক দেওয়া, এটি কোন ধরনের চাহিদা সূচি, ব্যক্তিগত না বাজার চাহিদা, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে যখন একজন ক্রেতা বা একজন ভোক্তার চাহিদা নির্দেশ করা হবে সূচিতে সেটি হচ্ছে ব্যক্তিগত চাহিদা। এখন আসো আমরা বাজার চাহিদা সম্পর্কে জানবো যে বাজার চাহিদা বলতে কি বুঝি। ব্যক্তিগত চাহিদা বাজার চাহিদার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। একটি হচ্ছে ব্যক্তির চাহিদা, আরেকটি হচ্ছে সকল ভোক্তার সমষ্টিগত চাহিদা। অর্থাৎ বাজার চাহিদা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কোনো নির্দিষ্ট সময়ে বাজারে সকল ক্রেতা বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে ক্রেতাদের এই সমষ্টিগত চাহিদাকে বাজার চাহিদা বলে। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই মেইন বা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এখানে সকল ক্রেতার চাহিদার কথা বলা হচ্ছে। আমরা ব্যক্তিগত চাহিদার মধ্যে কেবল একজন ভোক্তার বা একজন ক্রেতার চাহিদার কথা উল্লেখ করা ছিল। এখন আমরা বাজার চাহিদার মধ্যে দেখতে পাচ্ছি যে বাজারের সকল ক্রেতা একটি পণ্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তাদের সমষ্টিকে বলা হয় বাজার চাহিদা। তাহলে ব্যক্তিগত চাহিদাগুলোর সমষ্টিকেই বলা হয় বাজার চাহিদা। তাহলে তোমাদের বাজার চাহিদা বলতে কি বোঝায় এ ধরনের অনুধাবনে প্রশ্ন আসতে পারে। এখন আমরা সূচি সম্পর্কে জানবো যে ব্যক্তিগত বাজার চাহিদা সূচিটা কি প্রকৃতির হতে পারে। আমরা সূচিতে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে দুজন ভোক্তার কথা উল্লেখ করা হয়েছে। এরকম অসংখ্য ভোক্তা থাকতে পারে, কারণ বাজারে তো অসংখ্য ভোক্তার সমাবেশ ঘটে থাকে। তাই যখন একাধিক ভোক্তার চাহিদা উপস্থাপন করা হবে কোনো সূচিতে সেটি হচ্ছে বাজার চাহিদা। আমরা যদি সূচিতে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দাম যখন 2 টাকা তখন প্রথম ব্যক্তি কোনো একটি পণ্য 15 একক ক্রয় করে, আবার দ্বিতীয় ব্যক্তি ওই একই দামে 20 একক পণ্য ক্রয় করে। ফলে এক্ষেত্রে বাজার চাহিদা হচ্ছে প্রথম ব্যক্তির চাহিদা এবং দ্বিতীয় ব্যক্তির চাহিদার সমষ্টি, অর্থাৎ 35 একক।
এক্ষেত্রে বাজার চাহিদা হচ্ছে 35 একক। আবার দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা থেকে 4 টাকা হওয়ায় প্রথম ব্যক্তির চাহিদা হ্রাস পেয়ে 10 একক এবং দ্বিতীয় ব্যক্তির চাহিদাও হ্রাস পেয়ে 15 একক হওয়ায় বাজার চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে 25 একক। দাম আরও বৃদ্ধি পেয়ে 6 টাকা হওয়ায় প্রথম ব্যক্তির চাহিদা আরও হ্রাস পেয়ে 5 একক, দ্বিতীয় ব্যক্তির চাহিদা আরও হ্রাস পেয়ে 10 একক হয়। ফলে মোট বাজার চাহিদা হচ্ছে, অর্থাৎ প্রথম ব্যক্তির চাহিদা দ্বিতীয় ব্যক্তির চাহিদাকে যোগ করলে পাওয়া যাচ্ছে 15 একক। এভাবে যে বাজার চাহিদা পাওয়া যায় সেটি হচ্ছে বাজার চাহিদা সূচি। তাহলে শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে একাধিক ব্যক্তির চাহিদা দেখানো হয়েছে, যেহেতু এটি হচ্ছে একটি বাজার চাহিদা সূচি। তাহলে আমাদের এই ধরনের একটি উদ্দীপক আকারে থাকতে পারে যে এই ধরনের সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করে, এক্ষেত্রে দাম আর বাজার চাহিদাকে, দামকে লম্ব অক্ষে এবং বাজার চাহিদাকে ভূমি অক্ষে প্রকাশ করে চাহিদা রেখা অঙ্কন করলে যে রেখা পাওয়া যাবে সেটি হবে বাজার চাহিদা রেখা। অর্থাৎ সকল ভোক্তাদের চাহিদাগুলো সমষ্টি করে যে চাহিদা পাওয়া যাবে সেটি হচ্ছে বাজার চাহিদা। আর চাহিদা রেখা অঙ্কনের সময় অবশ্যই বাজার চাহিদার পরিমাণকে ভূমি অক্ষে প্রকাশ করতে হবে এবং দামের সাথে চাহিদার একটি সম্পর্ক, সমন্বয়সূচক বিন্দু বের করে সে বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাওয়া যাবে সেটি হচ্ছে বাজার চাহিদা। আর কেবল একজন ভোক্তার চাহিদা যখন আমরা লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ নির্দেশ করে যখন সমন্বয়সূচক বিন্দু বের করে সমন্বয়সূচক বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাওয়া যাবে সেটি হবে একজন ভোক্তার বা ব্যক্তিগত চাহিদা রেখা। তাহলে আজকে আমরা ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা সম্পর্কেও বিস্তারিত জানলাম। ক্ষেত্রে তোমাদের এরকম সূচির মাধ্যমে কিন্তু উদ্দীপক আকারে থাকতে পারে এবং প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসতে পারে যে উদ্দীপক আর সূচি অনুসারে একটি বাজার চাহিদা রেখা অঙ্কন করো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে আমরা আরো নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, নতুন বিষয় সম্পর্কে জানব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রইল। সবাইকে ধন্যবাদ।